নাহিদ জানতো না যে একদিন এগিয়ে এনেছেন। নাহিদ ভাইয়ের সাথে আমার প্রথম যেই কর্মসূচি ঘোষণা যে পরের দিনের যে সমাবেশগুলো হবে, এটা আমাকে নাহিদ ভাই বলছিল যে এই সমাবেশগুলো করতে হবে, 3টা সমাবেশ 6 তারিখ লং মার্চ ঘোষণা করে দাও। গত বছর ঠিক এই দিনে আপনি বলেছিলেন যে 6 তারিখ নয়, পরশু নয়, আগামীকালই মার্চ টু ঢাকা। আপনি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়, এবং তখন পুরো দেশ একটি টালমাটাল অবস্থায় ছিল। হঠাৎ করে কেন আপনার এটি মনে হলো যে পরশু নয়, আগামীকালই মার্চ টু ঢাকা? গত বছর 3 আগস্ট আমরা এক দফা ঘোষণা করি শহীদ মিনার থেকে, এবং 4 আগস্ট সেই এক দফার দাবিতে এবং অসহযোগ আন্দোলন বাস্তবায়নের জন্য রাজপথে ছাত্র জনতা ছিল। আপনারা জানেন যে সারা দেশে তখন আন্দোলন চলছিল, এবং সেদিন আমার যতদূর মনে পড়ে যে 104 জনের মতো আমাদের শহীদ হন রাতে যখন আমরা নাম্বারটা দেখি। এবং সারাদিন বিভিন্ন স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের যারা দোসররা ছিল তারা একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা মিলেমিশে গুলি করা থেকে শুরু করে রামদা দিয়ে কুপিয়ে মারা থেকে শুরু করে অনেককে শহীদ করেন। সেদিন আমাদের 3 আগস্ট যখন আমরা এক দফা ঘোষণা করি, তখন আমরা শেখ হাসিনা যে পরিমাণ শক্তিশালী ফ্যাসিবাদী ছিল, সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে আমাদের লড়াইটা দীর্ঘ হতে চলেছে, এবং সেই জায়গা থেকে আমাদের অসহযোগ আন্দোলনের ডাক এবং অসহযোগ আন্দোলনের নানা কর্মসূচি আমরা ঘোষণা করি, এবং সারা দেশের মানুষ ইভেন প্রবাসীরা সেই অসহযোগ আন্দোলনের কর্মসূচিগুলোর সাথে একত্রতা পোষণ করে এবং সেগুলো বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করে। তো 4 আগস্ট যখন আমরা প্রথমে কর্মসূচি ঘোষণা করার কথা ভাবি, নাহিদ ভাইয়ের সাথে আমার কথা হয়, আরও বাকিদের সাথে কথা হয়, তখন আমাদের ইয়েটা ছিল যে 5 আগস্ট আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য 3টা সমাবেশ করব সেন্ট্রালি। সারা দেশে আন্দোলন চলমান থাকবে, কিন্তু একটা শ্রমিক সমাবেশ, একটা নারী সমাবেশ, আর একটা সাংস্কৃতিক এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদেরকে নিয়ে একটা সমাবেশ। 3টা সমাবেশ করার মাধ্যমে আপনারা জানেন একটা গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সকল অংশকে সমাজের অন্তর্ভুক্ত করার, সকল অংশকে অংশগ্রহণ করানোর একটা বিষয় থাকে। 3টা সমাবেশের মাধ্যমে এটাই করাটা আমাদের উদ্দেশ্য ছিল, এবং এর পরবর্তী 6 আগস্ট আমাদের লং মার্চ করার বিষয় ছিল, এবং সেটা আমরা একই সাথে ঘোষণা করি। কারণ তখন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। ইন্টারনেট বন্ধ হলে তো আমাদের আর কোনো প্রচার মাধ্যম থাকে না, কারণ সে সময়ে গণমাধ্যমগুলোর উপর যে চাপ ছিল, গণমাধ্যমগুলো আমাদের কর্মসূচি এবং নিউজ সেভাবে প্রচার করছিল না। তো সেই জায়গা থেকে তাড়াহুড়ো করে একসাথে 2 দিনের কর্মসূচি আমরা ঘোষণা করে দিই। 4 তারিখ দুপুরের দিকে আমি একটা ভিডিও বার্তা দিয়ে এবং আমাদের অন্যান্য সমন্বয়করাও ভিডিও বার্তা দিয়ে পোস্ট দিয়ে কর্মসূচিগুলো ঘোষণা করে যে আগামীকাল 5 তারিখ এই সমাবেশগুলো হবে, সারা দেশে অসহযোগ আন্দোলন চলমান থাকবে, এবং 6 তারিখ লং মার্চ ঢাকা হবে, ঢাকায় আগমনের জন্য। এবং আমরা এটাও চিন্তা করছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকায় আসবে, এবং যে রংপুর থেকে ঢাকায় আসবে তার আসতেই তো দীর্ঘ সময় প্রয়োজন হয়, সেই জন্য অনেক আগে এই ঘোষণাটা করে দেয়। কিন্তু যেই সময় গড়াতে থাকে, দুপুরে যখন আমরা একটা এই ঘোষণাটা দিই, তারপরে আমরা দেখতে থাকি যে ডেথ টোলটা আরও বাড়তে থাকে আমাদের। তো এবং আমরা বিভিন্ন জায়গায় ইভেন শাহবাগে সেদিন সন্ধ্যায় 4 জন শহীদ হয়, তাদের লাশ নিয়ে মিছিল হয়। যখন আমরা দেখতে থাকি যে ডেথ টোল বাড়তে থাকে, এবং একই সাথে আমাদের কাছে খবর আসতে থাকে যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ তাদের কর্মীদেরকে ঢাকায় নিয়ে আসছে, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র সহ। তো তখন আমাদের একটা কনসার্ন, এবং আপনাদের যদি মনে থাকে যে তখন 4 তারিখ কিন্তু আওয়ামী লীগের একটা সমাবেশ ছিল, এবং সেটা পিছিয়ে আবার 5 তারিখ করা হয়েছিল। তো একটা কনফ্রন্টেশনে তারা যেতে চাচ্ছিল, এবং আন্দোলনটাকে আবারও দমিয়ে দেওয়ার একটা জায়গায় যেতে চাচ্ছিল। আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স ছিল যে প্রথম দফায় যখন প্রায় দেশের বিভিন্ন জায়গা ছাত্র জনতার দখলে চলে গিয়েছিল, যাত্রাবাড়ি, বরিশাল জেলা সহ বিভিন্ন জায়গা, তখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে ঠিক যেভাবে ছাত্র জনতার উপর যেভাবে ক্র্যাকডাউন চালানো হয়, নির্বিচারে হত্যা করা হয়, আমরা আবার সেই রকম একটা পরিস্থিতি আসার একটা লক্ষণ দেখতে পাচ্ছিলাম। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা উপক্রম দেখতে পাচ্ছিলাম, এবং ইন্টারনেট ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ব্রডব্যান্ড ছিল কিন্তু মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আগেরবার ক্র্যাকডাউন চালানো হলেও আগেরবার আমরা চূড়ান্ত ঘোষণা দেইনি, এবার আমাদের এক দফার ঘোষণাও সামনে ছিল। তো এবার যদি একটা সর্বাত্মক ক্র্যাকডাউন চালানো হতো, সেই সময়টাতে তো আমাদের 2 দিকই দেখতে হচ্ছিল, একটা সফলতার দিক আর একটা ব্যর্থতার দিক। তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থতার দিকেও পর্যবসিত হতে পারত, এবং সেটা আলটিমেটলি আরো
হাজার হাজার মানুষের জীবন দিয়ে জীবন যেতে পারত আরেকদিন সময় পেলে এবং সফলভাবে যদি তারা একটা ক্র্যাকডাউন চালাতে পারতো ইন্টারনেট বন্ধ করে। তো সেই জায়গা থেকে আমাদের একটা বিবেচনা ছিল যে একটু আনপ্রেডিক্টেবল হওয়া, এবং একই সাথে আরও যারা স্টেক হোল্ডার আছেন, আমি আর বাকের একটা বাসায় ছিলাম সেখানে, এবং সেদিন আমরা রাজপথে নামতে পারিনি। আমাদের বাসার ঠিক সামনে ব্রিজে তখন ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম মহড়া দিত দেশীয় অস্ত্র নিয়ে, যাতে কেউ আন্দোলনে যেতে না পারে। তো সেখানে ওরা অবস্থান নিয়েছিল, যে কারণে আমরা যেতে পারছিলাম না। তো সেখান থেকে অন্যান্য সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। সে সময় যোগাযোগ করাটাও একটা কঠিন বিষয় ছিল, আমরা ভিপিএন দিয়ে যোগাযোগ করছিলাম লোকেশন চেঞ্জ করে। তো তখন আমাকে আমার যদ্দূর মনে পড়ে কাদের, তারপর মাসুদ, ওরা ফোন করে বলে যে ভাই সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করা যায় কিনা, কারণ যা পরিস্থিতি দেখা যাচ্ছে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, এবং আবার যদি ক্র্যাকডাউন চালানো হয়, এই কনসার্নটা তখন সবাই দিতে থাকে প্রথম কর্মসূচি ঘোষণার পরে, এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকে ওই ধরনের কনসার্ন আসতে থাকে যে 5 তারিখে লং মার্চ ঘোষণা করা। তবে একটু আমি থামাই, অন্যান্য স্টেক হোল্ডার এগুলো কারা? অন্যান্য স্টেক হোল্ডার বলতে আমরা সবসময় বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি, এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ ছিল, ছাত্র দলের সাথে যোগাযোগ ছিল, বিএনপির সাথেও যোগাযোগ ছিল, জামাতের সাথেও যোগাযোগ ছিল বিভিন্ন মাধ্যম হয়ে, এবং এর বাইরেও ছোট ছোট আরো অনেক স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ ছিল। সেই সময়টাতে সামাজিক সংগঠন ছিল, অনেকের সাথে অনেকের যোগাযোগ ছিল। তখন তো একটা সেন্ট্রাল পয়েন্টে সব যোগাযোগ হতো না, কারণ এটা সম্ভব ছিল না একজনের সবার সাথে যোগাযোগ রাখা। তো সেই জায়গা থেকে সমন্বয়কদের কাছে এই কনসার্নগুলো বিভিন্ন জায়গা থেকেও আসে, এবং আমাদেরও একটা রিয়েলাইজেশন হয় মাঠ পর্যবেক্ষণ করে, যে যেভাবে আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে ঢাকায় নিয়ে আসছে, তো আমরা যদি 6 তারিখে লং মার্চ করতে যাই তাহলে হয়তো ঢাকায় আমরা ঢুকতেও পারবো না। তো সেই জায়গা থেকে, এবং তখন আরেকটা বিষয় ছিল যে বিশেষ করে নাহিদ ভাইয়ের সাথে কনসালটেশনটা জরুরি ছিল, কিন্তু নাহিদ ভাই ওই সময়টায় মাঠে ছিলেন, যে কারণে ওনার নাম্বারটা বন্ধ ছিল, তো আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তো সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে যোগাযোগ স্টাবলিশ হলে তারপরে ঘোষণাটা দিব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তারপরে তখন আমরা ভয়ও পেয়ে যাই যে ওনাকে কি আবার গুম করা হলো কিনা বা অ্যারেস্ট করা হলো কিনা, বাট ডিসিশনটা তখন জানাতে হতো, এরকম একটা সিচুয়েশন ছিল। তারপরে আমি একটা ভিডিও বার্তা দিয়ে প্রথম ঘোষণা করি যে 6 তারিখের লং মার্চটাকে আমরা 5 তারিখে নিয়ে আসছি। ঘোষণার পেছনে এই নিয়ামকগুলো কাজ করছিল, এবং একই সাথে আওয়ামী লীগকে একটা আনপ্রেডিক্টেবল জিনিসের দিকে নিয়ে যাওয়া। যে তার মানে নাহিদ জানতো না যে একদিন এগিয়ে এনেছেন। নাহিদ ভাইয়ের সাথে আমার প্রথম যেই কর্মসূচি ঘোষণা, যে পরের দিনের যে সমাবেশগুলো হবে, এটা আমাকে নাহিদ ভাই বলছিল যে এই সমাবেশগুলো করতে হবে, 6 তারিখ লং মার্চ ঘোষণা করে দাও। তো তখন আমি ভিডিও বার্তা দিয়ে ঘোষণা করে দিই, কারণ তখন বাইরে কোথাও মাইক নিয়ে ঘোষণা করার মতো পরিবেশ ছিল না, গোলাগুলি চলছিল। তো ঘোষণা করে দিই, কিন্তু পরবর্তী যে লং মার্চ এগিয়ে আনার বিষয়টা, এইটা নাহিদ ভাইয়ের সাথে কনসালটেশন হয়ে ওঠেনি, কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল, আমরা পাচ্ছিলাম না। নাহিদ ভাই নিজে শাহবাগে ছিলেন, পরবর্তীতে জানতে পেরেছি, এবং শাহবাগ থেকে উনি আমাদের একজন শিক্ষকের বাসায় গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে নিরাপত্তাজনিত কারণে উনি আর কানেকশনে আসেননি। ওনার সাথে রাত 11টার দিকে আবার যোগাযোগ স্টাবলিশ হয়, এবং ততক্ষণে আমাদের ঘোষণা হয়ে গেছে যে লং মার্চ একদিন এগিয়ে আনা হয়েছে।